তাহলে ফার্স্ট আজ শুরু করছি তোমাদের জন্য মোশন ইন 1D, ওয়ান ডাইমেনশনাল মোশন। দেখো এখান থেকে বেসিক একদম যে আইডিয়াগুলো তোমাদের অলরেডি ক্লাস 11 থেকে তোমরা জানো, যদি এখন তোমাদের রিভিশনের জন্য একবার করে জাস্ট বলে দিচ্ছি এগুলো। ডিস্টেন্স কি হয় আর ডিসপ্লেসমেন্ট কি হয় মনে পড়ে? এটাকে বলা হয় দূরত্ব, এটাকে বলা হয় সরণ। এটা হয় স্কেলার রাশি, এটা হয় ভেক্টর রাশি। যেটা স্কেলার রাশি হয় সে কিন্তু সব সময় পজিটিভ হয়, ধনাত্মক রাশি হয়। কিন্তু যেটা ধরো ভেক্টর রাশি হয় তার কিন্তু ভ্যালু প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, আবার জিরো হতে পারে। অর্থাৎ ধরো একটা কোনো পার্টিকেল যে কোনো পথ বরাবর ধরো ঘুরে 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 এখানে এলো, তাহলে এর ডিসপ্লেসমেন্ট কত হবে? জিরো হবে, এস এর মান জিরো হবে। বাট এর কিন্তু ডিস্টেন্স জিরো নয়। ডিস্টেন্স মানে হচ্ছে যা পথ ফলো করে গেছে টোটালটা যোগ করলে যা হবে সেই ভ্যালুটা অলওয়েজ প্লাসে হবে। ফর এ মুভিং বডি, মানে যে বস্তু গতিশীল আছে তার ক্ষেত্রে এই দূরত্বের মান কিন্তু কখনো জিরো হতে পারে না। কিন্তু এর মান জিরো হতে পারে অবশ্যই ক্লোজ পাথের ক্ষেত্রে, যেটা বললাম। যদি ক্লোজ পাথ হয় সেটা সার্কেলও হতে পারে, নাও হতে পারে, বাট জিরো হবে। এমনি যে বেসিক কনসেপ্ট হয় সরণ, মানে দূরত্ব বাই সময় করলে তোমার হচ্ছে পাওয়া যাবে দ্রুতি, স্পিড। আর ভেলোসিটি পেতে গেলে করতে হবে ওই সরণের মড দিয়েছে, যদিও মেন কনসেপ্ট হয় সরণ বাই সময়। ঠিক আছে, আচ্ছা এগুলো বেশি দরকার নেই, এগুলো অতিরিক্ত বাচ্চা বাচ্চা বিষয়। আচ্ছা এখানে ওই সেম ব্যাপারগুলো বলছে, অ্যাভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটির কিছু ব্যাপার দেখবে। ইনস্ট্যান্টিনিয়াস করার জন্য সেই কোনো যদি সরণের কোনো এক্সপ্রেশন দেওয়া থাকে তাকে ডেরিভেটিভ করে হচ্ছে ভেলোসিটি পেতে হতো। মানে সেই এরকম ফর্মুলাগুলো ছিল, তোমার যদি মনে পড়ে। ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি দেখবে ভি সমান হতো ডিএক্স বাই ডিটি। আবার দেখবে এখান থেকে ইনস্ট্যান্টিনিয়াস অ্যাক্সিলারেশন পেতে গেলে এ সমান লিখতে হতো ডিভি বাই ডিটি। এই কাজগুলো আবার রিপিট হবে, আবার করতে হবে। এখানে দেখো কিছু ক্লু দেওয়া আছে, কারণ যেহেতু এমসিকিউর এক্সাম, সবসময় যে ম্যাথ থেকে এমসিকিউ আসবে তার কোনো মানে নেই, কনসেপ্ট থেকে এমসিকিউ আসে। কিন্তু এর ক্ষেত্রে কি বলছে দেখো, ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি বা স্পিডের ক্ষেত্রে ইটস ম্যাগনিটিউড উইল অলওয়েজ বি ইকুয়াল টু, মানে সবসময় সমান হবে অ্যামপ্লিটিউডের মান। কারণ যেহেতু ইনস্ট্যান্টিনিয়াস মানে তুমি ভাবো না, ধরো একটা ভিডিও চলছে, তোমরা যদি স্ক্রিনশট মারো তাহলে সেই স্ক্রিনশটকে দেখো, ভিডিওকে থামিয়ে স্ক্রিনশট মারলেও যা হবে, রানিং ভিডিও স্ক্রিনশট মারলেও সেম আসবে। এই জন্য বলা হয় যে ভেলোসিটির ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু যা হবে স্পিডেরও কিন্তু সেম আসবে। এই জন্য যখন তুমি এই ফর্মুলাগুলো লাগিয়ে অঙ্ক করবে, এটা দেখার দরকার নেই যে ওখানে স্পিড বলছে না ভেলোসিটি বলছে, সেম রুল হবে সবার জন্য, সেম রুল। আচ্ছা ফার্স্ট কিছু অ্যাপ্লিকেশন আছে, এগুলো একটু করার চেষ্টা করো। তো যদি এগুলো সহজ তবুও একবার জাস্ট করে নাও। ধরো তোমাকে একটা এক্স রে এক্সপ্রেশন দেওয়া আছে, এটা কোশ্চেনে বলা আছে যে সরণ এত আছে, ঠিক আছে? সরণ আছে এক্স সমান আছে 4t স্কয়ার প্লাস 2t। বলছে বডি ইন স্ট্রেট লাইন, মানে সরলরেখা বরাবর যাচ্ছে, আর নো রিটার্নিং ব্যাক, মানে ফিরে আসবে না পার্টিকেল। তার ওই অবস্থায় হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি কত হবে? t = 2 সেকেন্ডে। আচ্ছা যদি বলা হয় অ্যাভারেজ ভেলোসিটি বের করো ইন বিটুইন 1 সেকেন্ড আর 2 সেকেন্ডের মধ্যে, ওই সেম ইকুয়েশন থেকে এক্স এর এক্সপ্রেশন থেকে বললো অ্যাভারেজ বেগ বের করো 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে। তোমাকে ইন বিটুইন বলবো না, যে এর মানে একটা পার্টিকুলার সময়ের মধ্যে এর গড় বেগ বের করো। তোমাকে করতে হবে আগে এক্স এর মান 1 সেকেন্ডে কত ছিল, 2 সেকেন্ডে কত ছিল, মানে এই ফর্মুলা লাগাতে হবে শেষে। ভি অ্যাভারেজ যেটা আসবে x2 - x1 বাই t2 - t1 আসবে। x2 এর মান হবে যখন তুমি t এর মানটা 2 বসিয়ে একটা x এর মান পাবে, সেটা মান বসিয়ে দেখো কত হয়। দেখো একটু প্রত্যেকে মানটা বসে চেক করে নাও। যদি আমি t এর মান 1 বসাই প্রথমে 1, তাহলে x1 পাবো, তো মান কত হবে? 1 বসালে 4 আর এখানে 2 মানে 6। পরের বার যদি t এর মানটা 2 বসাই তাহলে পাবো x2। x2 এর মান 2 বসালে তাহলে 2 4, 4 4 16, 16 আর 4 20। তাহলে আগে ছিল 6, পরে হচ্ছে 20, বিয়োগ করে দাও। 20 - 6, আর টাইমটা হবে তোমার 2 - 1, অ্যান্সার হবে 14। কোশ্চেনে ধরো ভির ইকুয়েশন দেওয়া আছে, ভেলোসিটি বেগ দিয়ে বলছে কোশ্চেন হচ্ছে এইটা, ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি অ্যাট 1 সেকেন্ড। ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি কত বেরাবে? তাহলে ভির ইকুয়েশন দিয়ে ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি যাইছে, মানে সিম্পল টি এর মানটা বসে দিলে যা হবে সেটা উত্তর। এটা খুব সহজ।
দেখো 2 মানে 2 মাইনাস 1 করলে অ্যান্সার 1 হবে, ঝামেলা মিটে গেল। কিন্তু যদি বলা হয় অ্যাভারেজ ভেলোসিটি বের করো ইন বিটুইন 0 আর 4 সেকেন্ডের মধ্যে, যদি ওর কন্ডিশন আছে, কন্ডিশনের উপরে দেওয়া আছে বডি রিটার্নস ব্যাক অ্যাট t = 2 সেকেন্ড, মানে 4 সেকেন্ডের রাস্তার মধ্যে 2 সেকেন্ড যায়, 2 সেকেন্ডে ব্যাক আসে। ওই কন্ডিশনটা আছে, দেখো 2 সেকেন্ডের আগে অবধি হচ্ছে প্লাসে ছিল বেগ, ধরো প্লাসের দিকে যাচ্ছিল, 2 সেকেন্ডে আবার 0 হয়ে থেমে গেছে, আবার পরের 2 সেকেন্ডের পর থেকে আবার ব্যাকে আসতেছে, তাহলে যাওয়াটা ছিল প্লাস, আসাটা হবে মাইনাস। তুমি যদি অ্যাভারেজ ভেলোসিটি বের করো, যেহেতু বডি রিটার্ন ব্যাক হয়ে গেছে, তাহলে তো আবার ফুল সার্কেল হয়ে গেছে ভাবো, মানে ফুল পিরিয়ড কমপ্লিট হয়ে গেছে, তাহলে তো 0 হয়ে যাবে ভ্যালু, কারণ টোটাল ডিসপ্লেসমেন্ট তো 0 হয়ে গেছে। আমি অ্যাভারেজ ভেলোসিটি করি যাই করি, আমার তো মেন হবে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে মোট সরানো বাই সময়, তাহলে মোট সরণ যেহেতু 0 হয়ে যাচ্ছে তাহলে 0। কিন্তু যদি প্রশ্ন বলা হয় অ্যাভারেজ স্পিড বের করো, মানে গড় বেগ, গড় দ্রুতি, গড় দ্রুতি কিন্তু 0 হবে না, তখন তোমাকে হচ্ছে 2 ভাগে ভাগ করে করে কাজ করতে হবে, একবার যাওয়ার সময় একবার আসার সময়, মানে 0 থেকে 2 একবার, 2 থেকে 4 একবার, এই কাজটা করা আছে। একবার দেখো লিমিট লাগাচ্ছি 0 থেকে 2 অবধি, একবার লিমিট লিখছে 2 থেকে 4 অবধি। এইবার একটু বুঝে বুঝে করে নাও যে এরকম এক্সপ্রেশন থাকলে ইন্টিগ্রেশন করে এক্স বের করতে হবে প্রথমে, তারপরে লিমিট লাগিয়ে মানখানে বসালে হয়ে যাবে। ওই সেম ব্যাপার বলছে অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে যেটা হয়, কিন্তু এখানে একটা দেখো মানে ব্যাপার বলা আছে, কখনো যদি এমনটা হয়, ধরো তোমাকে একটা ভেলোসিটি দেওয়া আছে, কিছু একটা ফাংশন অফ এক্স, ভেলোসিটি যদি ফাংশন অফ এক্স হয়, তার ক্ষেত্রে কিন্তু স্পেশাল ফর্মুলা অ্যাক্সিলারেশন বের করার জন্য এইটা লাগাতে হবে, ভি, তারপর করতে হবে ডিভি বাই ডিএক্স। এমনিতে অ্যাক্সিলারেশন হয় ডিভি বাই ডিটি, সমস্যা নেই, কিন্তু এটাকে তো আমি এভাবে লিখতে পারি, ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি, ফলে এই ডিএক্স বাই ডিটি হয়ে যাবে ভি, আর ডিভি বাই ডিএক্স যেমন আছে আছে। কেন করতে হয়, যদি কখনো দেখো অ্যাক্সিলারেশন বা ভেলোসিটির এক্সপ্রেশনটা এক্স এর ফাংশনে আছে, টির ফাংশনে নেই, টির ফাংশন থাকলে কোনো সমস্যাই নেই, এক চান্স উত্তর বেরিয়ে যাবে, বাকিটা এক্স থাকলে এভাবে করতে হবে। আচ্ছা, এই কাজটা করে দেখি প্রত্যেকে। এক্স দেওয়া আছে, এটা অ্যাক্সিলারেশন আর হচ্ছে ভেলোসিটি বের করতে বলছে অ্যাভারেজ 0 থেকে 1 এর মধ্যে। এই দুটো কোশ্চেন করে দেখি। এটা কোশ্চেন নাম্বার 1। এক্স দেওয়া আছে, অ্যাক্সিলারেশন বের করতে বলছে হোয়েন ভি ইকুয়ালস টু 0, মানে কোশ্চেন থাকবে এরকম, ত্বরণ বের করো যখন বেগ 0 হবে। আর এখানে কোশ্চেন হচ্ছে ভি দেওয়া আছে, এক্স বের করতে বলছে ইন বিটুইন 1 সেকেন্ড অ্যান্ড 2 সেকেন্ড। আর একটা কোশ্চেন এখানে আছে, কোশ্চেন নাম্বার 3, যেটা আমি বলছিলাম ভি ফাংশন অফ এক্স, তখন কোনো টির এক্সপ্রেশনই নাই। করো দেখি, এই 3টা কোশ্চেন করো। কোশ্চেন নাম্বার 2 এটা ছিল, কোশ্চেন নাম্বার 3 ওটা। এগুলো সব কিন্তু তোমাদের সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া, দেখো 12 সাল 15 সাল। ভি থেকে এক্স করতে বলছে, মানে ইন্টিগ্রেশন করতে হবে। লিমিট লাগবে, ওটা লিমিট লাগবে, ইন্টিগ্রেশনের লিমিট লাগবে রে বাবা, 1 থেকে 2। কোনটা এটা? আচ্ছা দেখি, দেখো তোমার এখানে ভি বেরাতো, 8টা 0 হয়ে যেত, 12 থাকতো, আর এটা 3t² আসতো, তাহলে এখানে ভিটাকে যদি 0 করে দেওয়া হয়, তাহলে তোমার 3t² সমান 12, মানে 3 4 মানে টির মান 2 বেরাচ্ছে। আচ্ছা, তাহলে ওই টির মানটা আরেকবারকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে এ পেয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, 3 2 6 60, 6 দিয়ে 12, হ্যাঁ একদম অ্যান্সার হবে -12 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এসে থাকতো তো এটা হতো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 দেখো, এটা 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 যেখানে খুশি করো। কোশ্চেন নাম্বার 2, ভি দেওয়া আছে, এক্স চাইছে, পিছন দিকে পিছাতে হলে কি করতে হয়, ইন্টিগ্রেশন।
আমি একটু আগে ফর্মুলাতে বলছি যদি কখনো ভির ইকুয়েশনে টির ফাংশন না থাকে, এক্স থাকে, তাহলে কিন্তু এই ফর্মুলা বসাতে হবে, ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। মানে একবার করবে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, সেই মানটা বসাবে, ভির মানটা একবার বসিয়ে দিবে, গুণ লাগালে উত্তর। ডেরিভেটিভ করলে তো এটাই আসবে, ভির মান তো আছে এটাই, আর একবার ডেরিভেটিভ করলে -2n সামনে নামবে, তাহলে -2n আর -1 যদি হিসাব করে নাও তাহলে দেখো দুটো বি আছে, বি স্কোয়ার হয়ে যাবে, আর সামনে 2n থাকবে, এটা বি স্কোয়ার, আর এক্স টু দি পাওয়ারে এখানে আছে -2n, এখানে আছে -2n -1, তাহলে -4n -1 হবে অ্যান্সার। কাজগুলো সহজ, শুধু খেয়াল রাখতে হবে কিসের ফাংশন দেওয়া আছে আর আমার ফর্মুলাতে কি ফাংশন দরকার ছিল। এগুলো মনে আছে যে মিড পয়েন্ট ভেলোসিটি অফ এ ট্রেন, একটা ধরো ট্রেন তার শুরুতে প্রথমে ধরো বেগ ছিল v1, এবার যদি সে সমতরণে চলে আস্তে করে তাহলে বেগ বাড়বে আস্তে আস্তে করে, একদম যদি শেষ মাথার বেগ হয় v2, তাহলে কোশ্চেন হচ্ছে মাঝখানটার বেগ কত হবে, তার ফর্মুলা হয় এটা। এখানে ভি স্কোয়ার দিয়ে দিচ্ছে বলে এটা রুটটা লাগেনি, আর এমনি করলে রুট ওভারও আসতো v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার বাই 2, ভি সমান। আর এখানে আরেকটা শর্টকাট আছে, যদি কখনো তুমি কোনো উঁচু বিল্ডিং বা ধরো উঁচু কোনো টাওয়ারের ছাদ থেকে কোনো ঢিলকে যদি উপর দিকে ছুড়ো, তার ক্ষেত্রে যদি কোশ্চেন বলা হয় যে কত সময় পর নিচে এসে পড়বে, বা এই বিল্ডিংটার হাইট কত হবে, বা কত বেগে এসে নিচে পড়বে শেষমেশ, তার শর্টকাট ফর্মুলা দেওয়া আছে এখানে। ভি বের করার ফর্মুলা হয় যেটা শেষে এসে পড়বে যে বেগ নিয়ে, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2gh। এইচটা হচ্ছে ঘরের উচ্চতা দেওয়া থাকতে হবে, আর জির মান তো তুমি জানো 9.8/10, আর ইউ হচ্ছে যেই বেগ নিয়ে ছোড়া হচ্ছে উপর দিকে। আর যদি প্রশ্ন বলা হয় কত সময় পর নিচে এসে পড়বে, তার ফর্মুলা হচ্ছে এইটা, এমনি ইউ বাই জি করলেই হয়ে যাবে। ওটা কিন্তু হচ্ছে টি অফ এসেন্ট আর ডিসেন্ট, মানে উঠতে যত সময় লাগবে নামতেও ততটা সময় লাগবে, এই অবধি, এই লেভেল অবধি, ঠিক আছে। আর ঘরের হাইট বের করার সূত্র এইটা হয়, -h সমান হয় ইউটি প্লাস হাফ -gt স্কোয়ার। ওই ফর্মুলাতে মান বসাতে হবে, এস এর মানটা মাইনাসে আসবে, কারণ কি হয় এই লেভেল থেকে ছুটছো মানে যখন তোমার ঢিলটা এইখান থেকে নিচের দিকে নেমে যাবে, এসটা মাইনাস হয়ে যাবে না, ওই এসটা মাইনাসে ধরতে হয়। এখান থেকে ধরো তুমি 10 মিটার বা সেকেন্ড বেগে ছুটছো, ওটাকে 10 থেকে কমতে কমতে ও ধরো 8 7 5 3 2 1 0 শূন্য হয়ে গেল, তারপর আবার পড়তে পড়তে আবার কিন্তু এই সেম লেভেল অব্দি 10-এ এসে পৌঁছাবে, যেই বেগে ছুটবে সেম হাইটে সেম বেগে এসে পৌঁছাবে, তারপরে আবার বেগ বাড়বে নিচের দিকে, মানে স্পিড বাড়বে ছিল। মানে কিভাবে এটা সার্কুলার পথে ঘুরতে থাকলে যে কোনো জায়গার সরণ আর দূরত্ব বের করতে পারবে, এটা কিন্তু শর্টকাট ফর্মুলা। হ্যাঁ, দূরত্ব বের করার জন্য এমনি সিম্পল হয়, সে কোণ ইন্টু ব্যাসার্ধ করলেই হয়ে যায়, কিন্তু সরণ বের করার জন্য সূত্র হয় 2r sin θ/2। যদিও একটা মানে কমপ্লিট সার্কেলের যদি হাফ পথ যায়, অর্ধেক পথ যায়, তাহলে এখান থেকে এই অবধি যাবে, তাহলে হাফ পথ গেলে অ্যাঙ্গেল কত যাবে, পাই অ্যাঙ্গেল যাবে 180, তখন বুঝাবো তাহলে sin 180/2 মানে sin 90, sin 90 মানে 1, তাহলে পরে থাকে শুধু 2r, তাহলে দেখো সরণ তো হয় 2rই হয়, ব্যাস বরাবর হয়। এগুলো কিছু চেক করে নেওয়া যায় এখান থেকে। এখানে আরো কিছু শর্টকাট দেওয়া আছে, এগুলো মনে রাখতে পারো। যদি কখনো গড় বেগ বের করতে দেওয়া থাকে, আর দেওয়া থাকে যে পুরো রাস্তাটা হচ্ছে সমান 2 ভাগে ভাগ করা, বললো যে প্রথম x কিলোমিটার গেছে এত বেগে, পরের x কিলোমিটার গেছে এত বেগে, তাহলে ওখান থেকে গড় বেগ বের করার শর্টকাট সূত্র হচ্ছে এটা হয় ভি অ্যাভারেজ সমান 2v1v2/v1 + v2। যদি 3 ভাগে ভাগ করা থাকে তারপরেরটা, আর যদি আরো ভাগ করা থাকে তাহলে n ভাগ লাগিয়ে দিবে, এইটা হয় জেনারেল ফর্ম। এই ডিভিশনটা কিন্তু হচ্ছে দৈর্ঘ্যের উপর ভিত্তি করে, সেই মানে ভ্যালুটা এক্সও হতে পারে, আবার বলতে পারে যে অর্ধেক পথ গেল এত বেগে, বাকি অর্ধেক পথ গেল কি বেগে, সেম ব্যাপার হবে। যেন হাফ হাফ বুঝায় দূরত্বের উপরে। যদি থাকে সময়ের উপর ভিত্তি করে, টাইম, বললো যে প্রথম 10 সেকেন্ডে গেছে এত বেগে, তারপরে 10 সেকেন্ডে গেছে এত বেগে, তাহলে গড় বেগ কত, তখন সিম্পল হয়, তখন ফর্মুলা এটা হয় ভি অ্যাভারেজ v1 + v2/2, মানে সিম্পল যোগ করে ভাগ করা যে নিয়ম গড় করা, সেই নিয়মেই হয়ে যাবে। এটা কিন্তু লেখা আছে মোট অতিবাহিত সময় সমান 2 ভাগে ভাগ করা থাকলে, এটা হচ্ছে সময়ের হিসাবে ভাগ করা। সময়ের হিসাবে ভাগ থাকলে কাজ অনেক সহজ, তুলনামূলক, আর দূরত্বের উপর ভাগ করলে সেই 1/করে করে কাজ করতে হবে। এটা করো।
এখানে কোশ্চেন দেখো খুব সিম্পল, বলছে প্রথম 20 সেকেন্ড যায় 6 মিটার পার সেকেন্ড বেগে, তারপরের 20 সেকেন্ড যায় আবার বলছে 8 মিটার পার সেকেন্ড বেগে, আবার শেষের 20 সেকেন্ডও যায় 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বলো এখন যে শর্টকাটটা তোমরা শিখলে এটা কিসের ডিভিশনে আছে? টাইমের ডিভিশনে। তাহলে টাইমের ডিভিশনে থাকলে তো খুব সিম্পল হয়, যোগ করে 3 দিয়ে ভাগ করে দিলেই হবে। 3টে আছে মানে জাস্ট 3টাকে যোগ করো, যোগ করে 3 দিয়ে ভাগ লাগাও, কাজ হয়ে যাবে। তোমার ভি অফ অ্যাভারেজ আসবে, ফর্মুলা হবে v1 প্লাস v2 প্লাস v3/3। কেন সূত্রটা হলো, যেহেতু সময়ের ভাগে ভাগ করা আছে, দেখো না সব 20 সেকেন্ড, সব 20 সেকেন্ড, যেহেতু সময়ের গ্যাপটা সব সেম সেম আছে, তাহলে সময়ের ডিভিশনে আছে এখানে। মান বসাও ভ্যালুগুলো, একটা তোমার 6 হচ্ছে, একটা 8 হচ্ছে, একটা 10 হচ্ছে, অপশন মিলছে একটা কত 6 প্লাস 8 প্লাস 10/3 মানে কত হবে 8 মিটার পার সেকেন্ড। অ্যান্সার বিতে হচ্ছে। আচ্ছা এই কাজটা করো, আরেকটা দিলাম তোমাদের জন্য। একটি গাড়ি যাত্রার প্রথম অর্ধেক দূরত্বের জন্য 3 মিটার পার সেকেন্ড এবং বাকি অর্ধেকের জন্য 6 মিটার পার সেকেন্ড গতিতে ভ্রমণ করে, তাহলে পুরো যাত্রার গড় গতি কত হবে? তুমি ভাবো এখানে কিসের ডিভিশনে আছে? দূরত্বের বলছে না, তাহলে দূরত্ব দুভাগে ভাগ করা আছে, মানে সেই শর্টকাট লাগাতে হবে 2v1v2/v1 প্লাস v2। এই জন্য তো শর্টকাট ফর্মুলা আছে। এক্ষেত্রে গড় বেগের রাশিমালা হবে 2v1v2/v1 প্লাস v2, কারণ যেহেতু বলা আছে প্রথম অর্ধেক তারপরে বাকি অর্ধেক, দেখছো তাহলে হাফ হাফ দুভাগে ভাগ করা আছে না। মান বসাও, মান বসাও, মান বসাও। 2 × 3 × 6 বাই নিচে 3 প্লাস 6, তাহলে 6 3 9, 9 কাটলে তোমার 3, 3 মানে 2 2 4, হ্যাঁ 4 মিটার পার সেকেন্ড হবে অ্যান্সার। অপশন দিতে হচ্ছে। প্রসেস কিন্তু খুব সহজ, শর্টকাট ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু কাজগুলো আরো সহজ হয়ে উঠবে। এইগুলো হচ্ছে যেই মেন লেভেলের কোশ্চেন, চলো এগুলো ভালো লাগবে। কোশ্চেন নাম্বার 1টাই দেখো, টি সময়ে একটি বস্তুর সরণ x সমান আছে a sin ওমেগা টি, কোণাটির ত্বরণ বের করতে বলছে। তোমাকে লক্ষ্য রাখতে হবে এখানে দেওয়া আছে সরণ, চাচ্ছে ত্বরণ, তাহলে সরণ থেকে ত্বরণ তো এক ঝাপে হয় না, সরণ থেকে বেগে যাবে, বেগ থেকে ত্বরণে যাবে, তাহলে করতে হবে দুবার ধরে ডেরিভেটিভ করতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে, প্রসেসগুলো কিন্তু খুব সহজ। ধরো তোমার এখানে দেওয়া ছিল x সমান a sin ওমেগা টি, এরকম ছিল তো। তাহলে প্রথমবার তুমি যদি ভি বের করো, ফর্মুলা কি আছে, করতে হয় dx/dt। সাইন ক্রিয়েট করলে কি হয়, cos এ হয়, আর ওমেগা সামনে আসবে, তাহলে a ওমেগা cos ওমেগা টি। আবার একবার করলে পাবে ত্বরণ, সেটা হবে dv/dt, আরেকটা ওমেগা সামনে আসবে, cosটা হবে মাইনাস সাইন, তাহলে মাইনাস a ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি। এখানে দেখো এই a sin ওমেগা টির জায়গায় তো লেখা যায় x, তাহলে হয়ে যাবে মাইনাস x ওমেগা স্কয়ার বা ওমেগা স্কয়ার x। অপশনে মিলবে কি একটা, a সমান হবে তাহলে ফর্মুলা মাইনাস x ওমেগা স্কয়ার। অপশন একটু চেক করো কোনটায় ছিল, দু নম্বর অপশনেই ছিল, এটা হবে সঠিক উত্তর। আচ্ছা তারপরে প্রশ্ন, একটি বস্তুর গতির সমীকরণ দেওয়া আছে x + 2 = t², এবং আরেকটা দেওয়া আছে y = t² - 4। তাহলে প্রশ্ন হচ্ছে বস্তুটির গতির সঞ্চার পথ কিরূপ হবে, সরল রেখা, বৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত। কি করে বুঝবে, x এর একটা এক্সপ্রেশন দেওয়া আছে, একটা y সহ একটা দেওয়া আছে, তোমাকে চেক করতে হবে এদেরকে দিয়ে যদি কোনো সমীকরণ প্রকাশ করা যায় সেই সমীকরণটা কার সঙ্গে কম্পারেবল হবে।
সরল রেখা হবে কি করে বুঝছো? আচ্ছা ঠিক বলছি। তুমি যদি মান পুট করে দেখো, এখান থেকে টি স্কোয়ারের মান পাওয়া যাবে এক্স প্লাস টু, ওই টি স্কোয়ারের মানটা এই টি স্কোয়ারের জায়গায় বসিয়ে দাও, তাহলে আসবে ওয়াই সমান এক্স প্লাস টু মাইনাস ফোর, তাহলে আসবে ওয়াই সমান এক্স মাইনাস টু। এটা দেখো সরলরেখা সমীকরণের সঙ্গে কম্পারেবল হবে, তাহলে ইকুয়েশন হয় না ওয়াই সমান এম এক্স প্লাস সি। যেহেতু এটা সরলরেখা সমীকরণকে কম্পেয়ার করে করা যায়, ইকুয়েশন হবে তাহলে সরলরেখা। এইগুলো মোটামুটি কাজ গেল। কিছু এখান থেকে গ্রাফের কাজ একটু থিওরি করে রাখতে পারো, গ্রাফের শর্টকাট তো আঁকার দরকার নেই, শুধু নিয়মগুলো মনে রাখো কি করতে হবে। আসলে কখনো যদি এসটি গ্রাফ দেওয়া থাকে, সরণ ভার্সেস সময় গ্রাফ, সেই গ্রাফের নতি বের করলে স্লপ বের করলে ভেলোসিটি পাওয়া যাবে ভি, যেটা লেখা যায় ভি সমান ট্যান থিটা লেখা যায় এখান থেকে। মানে তুমি যে কোনো গ্রাফের ট্যান থিটা বের করলে তার ভেলোসিটি পেয়ে যাবে এসটি গ্রাফের ক্ষেত্রে। আর এখানে যে রুল হয়, রুলটা হচ্ছে অ্যাঙ্গেলটা যে মাপতে হয় না, থিটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কিন্তু সবসময় টাইম অক্ষ থেকে শুরু করে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ধরতে হয়, তাহলে হচ্ছে অ্যাঙ্গেলটা প্লাসে হয়। তুমি যদি অ্যাঙ্গেল এদিক থেকে এদিকে মাপো ক্লকওয়াইজ, তাহলে কিন্তু মাইনাসে হয়ে যাবে। রুল লেখা আছে দেখছো, অ্যান্টি ক্লকওয়াইজ মাপলে প্লাসে, না হলে মাইনাস ক্লকওয়াইজে। আরেকটা ব্যাপার, গ্রাফ দেখে কি করে বুঝবে কোনটার ভেলোসিটি প্লাসে আছে কোনটা মাইনাসে আছে? যদি কখনো দেখো অ্যাঙ্গেল 90 থেকে ছোট আছে, যাকে বলে সূক্ষ্মকোণে আছে, মানে এইগুলো দেখো এখানে অ্যাঙ্গেল সূক্ষ্মকোণ আছে 90 থেকে কমে আছে, তার এখানে ভেলোসিটি হবে প্লাস পজিটিভ। এখানে দেখো অ্যাঙ্গেল নিয়ম বলছিলাম কি টাইম অক্ষের থেকে মাপতে হয় এই দিকে, তাহলে এটা দেখো স্থূলকোণ আছে, এটা 90 থেকে বড়, ভেলোসিটি হবে মাইনাস, ভি হবে এখানে নেগেটিভ। এটা কিন্তু শর্টকাট রুল, ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা নেক্সট যেগুলো মনে রাখবে, একটা গ্রাফ দেখে কি করে বুঝবে যে এর অ্যাক্সিলারেশন প্লাসে হবে না মাইনাসে হবে? ত্বরণ, ত্বরণ প্লাস মাইনাসে ধরার নিয়ম হচ্ছে, এই যে কার্ভটা দেওয়া আছে, কার্ভটা তুমি মনে মনে যদি কমপ্লিট করো, দেখতে হবে এই কার্ভের মুখটা কোন দিকে আছে। দেখো এই কার্ভের মুখটা নিচের দিকে আছে না, তাহলে ভাবে ত্বরণ এখানে মাইনাসে হবে, নিচের দিকে থাকলে মাইনাস। এর দেখো এর গামলা উপর দিকে লাগছে, এর তুমি সেই গামলা নিয়ম লাগাতে পারো না ঠিক আছে, গামলার মুখ উপর দিকে থাকলে ত্বরণ প্লাস নয় মাইনাস, নিচের দিকে মাইনাস। এও দেখো উপর দিকে মুখে আছে, এ দেখো নিচের দিকে মুখে আছে, মাইনাস, শর্টকাট নিয়ম। আচ্ছা আরেকটা ব্যাপার বলি, কি মানে বেগ আমরা শিখলাম আর ত্বরণটা শিখলাম, দ্রুতি কি করে বুঝবো দ্রুতি বাড়বে না কমবে? যদি এমন হয় ভি আর এ সেম সাইন থাকে, মানে দুটোই প্লাস দুটোই মাইনাস, তাহলে ভাবে দ্রুতি বাড়বে, ও ক্ষেত্রে বাড়বে। নয়তো যদি অপোজিট সাইনে থাকে তাহলে কিন্তু দ্রুতি কমবে। যেমন ধরো এই ফার্স্টের যে গ্রাফগুলো ছিল, একটু চেক করে নাও। প্রথম যে গ্রাফটা আছে এইটা, এর এর ত্বরণ কি ছিল? মাইনাসে ছিল, ত্বরণ মাইনাস। বেগ প্লাস না মাইনাসে কি করে বুঝবে? নিয়ম কি ছিল? তুমি যে কোনো একটা পয়েন্ট টেনে তার হচ্ছে স্পর্শক টেনে নাও, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে বেগ হবে প্লাসে, তাহলে একটা প্লাস একটা মাইনাস মানে অবশ্যই দ্রুতি কমবে এখানে। এটা দেখো, এটা তোমার এ ছিল প্লাসে, উপর দিকে মুখ, এর তুমি যে কোনো একটা পয়েন্টে তুমি স্পর্শক টানো, মানে যে কোনো পয়েন্টে এখানে টানলে এদিক দিয়ে স্পর্শ টানতে হবে, দেখো স্থূলকোণ হচ্ছে, তাহলে ও হবে মাইনাস, তাহলে আবার কমবে দ্রুতি। লাস্টে চেক করে এটা, এ দেখো এ আছে মাইনাস নিচের দিকে, ও তুমি পয়েন্ট করে স্পর্শ করলে সেও হবে স্থূলকোণ, মানে সেও মাইনাস, দুজনে মাইনাস মানে আলটিমেট বাড়বে দ্রুতি। এই হচ্ছে কিছু শর্টকাট রুল, এগুলো আইডিয়া থাকবে গ্রাফের কাজ করার জন্য, দরকার নেই। একদম সিমিলার যদি ভিটি গ্রাফ হয়, বেগ ভার্সেস সময় গ্রাফ, তার ক্ষেত্রে কিন্তু নতি বের করলে, স্লপ বের করলে পাবে তুমি হচ্ছে ত্বরণ এ, ওই সেম হবে ট্যান থিটা বের করলেই হবে। কিন্তু যদি তুমি ভিটি গ্রাফের এরিয়া বের করো, ক্ষেত্রফল বের করো, তাহলে কিন্তু পাবে সরণ। ভিটি গ্রাফের এরিয়া থেকে পাবে সরণ, ভিটি গ্রাফের স্লপ থেকে পাবে পরেরটা অ্যাক্সিলারেশন। এরকম কিছু কাজ আছে এখানে প্রচুর, তোমরা একটা কাজ করে দেখো বাবা, এগুলো কিন্তু এক্সামে খুব আসে। করো দেখো, উপর একটা করো, ইনফ্যাক্ট দুটাই করো,
গ্রাফ থেকে কোশ্চেন। একটি কণার সরণ সময় লেখচিত্র দেওয়া আছে পাশে, এসটি গ্রাফ। বলছে কখন কণার তাৎক্ষণিক বেগ ঋণাত্মক হবে। নিয়মটা তুমি শিখছো এক্ষুনি। বেগ ঋণাত্মক হওয়ার জন্য কি নিয়ম ছিল? অ্যাঙ্গেল হতে হবে স্থূলকোণ। তাহলে কোনটাই ক্ষেত্রে হবে দেখো, স্পর্শ টেনে দেখতে হবে। এই পয়েন্টের ক্ষেত্রে দেখলে স্পর্শক এভাবে আছে মানে সূক্ষ্মকোণে আছে। এই পয়েন্টের ক্ষেত্রেও দেখো এইখান দিয়ে যাবে মানে এও সূক্ষ্মকোণেই আছে প্রায়। আচ্ছা, এই ভদ্রলোকের ক্ষেত্রে দেখো এই দিক দিয়ে যাবে স্পর্শ, তাহলে এর কিন্তু হয়ে যাবে স্থূলকোণ, দেখছো? আবার এ হয়ে যাবে সূক্ষ্মকোণ, তাহলে উত্তর হবে ই। ওর একদম পরের যে কোশ্চেনটা আছে, একটি কণা দেখো দেওয়া আছে ভি সমান মড অফ টি মাইনাস টি জিরো বেগে গতিশীল থাকলে 2t0 সময়ে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? যখন দেখবে কোনো বেগের রাশিমালা দেখো মড দিয়ে ভ্যালু আছে না, কিছু ভাবার দরকার নেই, তুমি এমনি মানে জেনারেল নিয়মে কি করতে, বেগ দেওয়া আছে সরণ চাইছে মানে তোমার করতে হবে ইন্টিগ্রেশন। কিন্তু ভুলেও কখন দেখো মডের অঙ্ক এইসব সূত্র ভাবনি, এসব ক্ষেত্রে হচ্ছে ওসব কোনো নিয়মই লাগবে না। এমনি নিয়মে করলে অনেক বড় ক্যালকুলেশন হয়, কিন্তু শর্টকাট একটা আছে সেটা খুব ফেমাস নিয়ম। শর্টকাটটা এরকম, t0 তো এখানে কনস্ট্যান্ট ধরো, তাহলে টিটা হচ্ছে এখানে ভেরিয়েবল, এই তো টির মান কত চুজ করলে ভির মানটা 0 হবে বলো তো? কত মান টির জায়গায় কত মান বসালে ভির মানটা 0 হবে? t0 বসাতে হবে। তুমি দেখো না, তোমার তো t0 মাইনাস t0 করলেই 0 হয়ে যাবে না, তাহলে টির মানটা ধরতেছে t0। সরণ হয় ওকে স্কোয়ার করলে যেটা সেটা, মানে অ্যান্সার হবে t0 স্কোয়ার। এটা হচ্ছে শর্টকাট রুল। এরকম অঙ্ক কিন্তু বহু এরকমও হয়, অনেক সময় তোমার দেখা থাকবে যে বেগ আছে মড অফ 2 মাইনাস টি দেওয়া থাকে এরকম। যখনই দেখবে এরকম মড দিয়ে কোশ্চেন আছে, সামথিং কনস্ট্যান্ট মাইনাস যেটা ভেরিয়েবল আছে, উত্তর কি নিয়ম বললাম? টির মান কত চুজ করলে 0 হয় তাকে স্কোয়ার করলেই উত্তর, তার অ্যান্সার হবে 4। বুঝছো? এটা হচ্ছে শর্টকাট নিয়ম। একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন দেওয়া আছে দেখো এখানে উপরেরটা। কোশ্চেনে দেওয়া আছে বেগ সময়ে লেখচিত্র, মানে ভিটি গ্রাফ দেওয়া আছে একটা। বলছে এই কোনটি এর সঠিক ত্বরণ সময় লেখচিত্র হবে, মানে এই সেম কন্ডিশনটা এখানে কোন এটি গ্রাফ দ্বারা বোঝানো হচ্ছে। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের নিটে, এমনকি অনেক সময় তোমার যেই মেনেও আসে, কোনো কোনো পেপার যদি খুব সহজ পেপার পড়ে যায়, ইজি পেপার, এই কোশ্চেন আসে। দেখো এগুলো এত কঠিন করে ভাবার কিছু নেই, নিয়মটা একটু ফলো করার চেষ্টা করো। তোমাকে লক্ষ্য রাখতে হবে আমি কি কন্ডিশন বললাম, এই গ্রাফটা ওই পার্টিকেল সম্পর্কে যা যা বৈশিষ্ট্য বলে সেই বৈশিষ্ট্যগুলো কোন গ্রাফ এখানে এটি গ্রাফে বোঝাচ্ছে, সেম কন্ডিশন। তুমি লক্ষ্য করো প্রথমে এখান থেকে এই অবধি এই কন্ডিশনটা ভিটি গ্রাফের কি বোঝানো হয় জানো? ভিটি গ্রাফের নিয়ম হচ্ছে যদি কখনো গ্রাফ উপর দিকে এরকম উঠে তাহলে তার ত্বরণ হয় প্লাসে, কখনো গ্রাফ যদি নিচের দিকে নামে তো ত্বরণ হয় মাইনাসে, আর এরকম স্ট্রেট থাকলে ত্বরণ হবে 0। এই তো নিয়ম। তাহলে এরকম কোণা হয়ে নামছে মানে এখানে ত্বরণ মাইনাসে আছে, তাহলে ওই গ্রাফে দেখো ত্বরণ মাইনাসে কার আছে? প্রথমটায় ত্বরণ মাইনাসে এটারও আছে এটারও আছে, ভালো করে দেখো। কিন্তু এই দুটো দেখো প্রথমে এর প্লাস এরও প্লাস, তার মানে এ অপশন বাদ এ অপশনও বাদ। বুঝছো কিনা? তারপরেটা চেক করো, তারপরে দেখো এবার উপর দিকে ওঠা শুরু হয়েছে, তাহলে এবার প্লাসে আসবে ভ্যালু, তাহলে মাইনাসের পর প্লাসে এরও আছে এরও আছে, দুজনেই ঠিক। তারপরেটা চেক করো, আবার দেখো নিচের দিকে নামছে মানে আবার মাইনাস, আবার মাইনাস কার আছে? এর আছে, এ এত আর নেই তারপরেরটা, তাহলে এ হবে না, অপশন হবে 3। একটু বুঝে বুঝে করতে হবে, এমসিকিউ কোশ্চেন খুব একটা টাফ হবে না, অপশন দেখে দেখে তোমাকে কাজ করতে হবে কিন্তু। আচ্ছা যদি আগেরটা হয়ে যায় তাহলে পরেরটা দেখো, এখানে দেওয়া আছে বেগ ভার্সেস সময় লেখচিত্র দেওয়া আছে, পাশে একটা 5 সেকেন্ড সময়ের মধ্যে সরণের দূরত্ব নির্ণয় করতে হবে। ভিটি গ্রাফ দেওয়া আছে। আচ্ছা এগুলো নিয়ম কি আমি দেখো একটু তোমাকে থিওরিতে বলছিলাম, ভিটি গ্রাফের কি বের করলে সরণ বেরায়? ভিটি গ্রাফের দেখবে ক্ষেত্রফল বের করলে বলছিলাম সরণ বেরায়।
আর নতি থেকে বেরোয় ত্বরণ, মনে পড়ে? তাহলে এখানে তোমাকে বের করতে হবে ক্ষেত্রফল। তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বেরোবে এইটার, এখানে নিচে ত্রিভুজ আছে একটা এইটা, আর এটা একটা আয়তক্ষেত্র আছে এটা, ক্ষেত্রফলটা বের করে দিলে তো উত্তর হয়ে যাবে। কিন্তু 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 গপ্প কি বলতো, একটা সরণও চাইছে, একটা দূরত্বও চাইছে। সরণ হয় ভেক্টর রাশি, দূরত্ব হয় স্কেলার রাশি। তাহলে যেহেতু সরণ ভেক্টর রাশি হয়, তার ক্ষেত্রে কিন্তু টাইম অক্ষের উপরের গুলো হবে প্লাস আর নিচের গুলো হবে মাইনাস। কিছু বুঝছো কি বললাম? সময় অক্ষ থেকে উপরের দিকের ভ্যালুগুলো সব প্লাসে মানে যোগ হবে, নিচেরটা হবে মাইনাস। কার ক্ষেত্রে? সরণের ক্ষেত্রে। দূরত্বের ক্ষেত্রে সব দেখার দরকার নেই, যা আছে সব যোগ। এর ক্ষেত্রফল বের করে নাও দেখি। এইটার দেখো ক্ষেত্রফল বের করতে হলে একে তুমি প্রথমে এভাবে ভেঙে দাও, তাহলে এটা আসবে সমকোণী ত্রিভুজ একটা। ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি এর আছে 0 থেকে 2 মানে 2, উচ্চতাও 2 আছে। তার পাশেরটা দেখো আবার সূত্র হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার ভূমি হচ্ছে 2 থেকে 3 মানে 1, উচ্চতা 2 আছে। আচ্ছা, সরণের ক্ষেত্রে এইটাকে ধরতে হবে মাইনাসে বললাম, তাহলে মাইনাস আবার হবে হাফ ইন্টু, আর ভূমিও দেখো 1 হবে, উচ্চতা 4 কেন 2, এখান থেকে তো 2 তো 2। আচ্ছা, আর সেটার ক্ষেত্রে বলা হয় বাহু ইন্টু বাহু, মানে 1 ইন্টু 2। এটা হিসাব করে লো, এটা দেখো 2, এটা 1 1 2 মানে উত্তর 4 হবে। সরণটা 4 বেরাচ্ছে, সরণটা 4 বেরাচ্ছে। দূরত্ব কত হবে? সব যোগ করলে যা হয়, তাহলে যোগ করলে এটা 1 1 1 2 হবে মানে 6 হবে উত্তর। তাহলে তোমার সরণ বেরাচ্ছে 4 মিটার আর দূরত্ব বেরাচ্ছে 6 মিটার। খুব একটা কঠিন নয় আশা করি এগুলো, নাকি? কত ইজি। ছাড়ো, ক্লাস 11-এর মোটামুটি আজকে এই চ্যাপ্টারটা এতটাই থাক। ক্লাস 12টা একটু শুরু করি জাস্ট, হ্যাঁ, যেটা তোমরা অলরেডি এক্সপার্ট। হ্যাঁ, জাস্ট ব্যাপারগুলো মনে আছে কিনা আরেকবার রিভিশনও হয়ে যাবে তোমাদের। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে তোমাদেরকে প্রাথমিক বিষয়গুলো কিছু বলার নেই আমার, কিন্তু যেগুলো মেন একদম পয়েন্ট হয় সেগুলো একটু আইডিয়া থাকার দরকার। যেমন দেখবে এখান থেকে আসতো যেগুলো, ওই চার্জ কনজারভেশন আসতো, তারপর আধানের ঘনত্ব আসতো, মনে পড়ে এগুলো? আধানের তলমাত্রিক ঘনত্ব হয় সিগমা সমান হয় কিউ বাই এ, আর স্ফিয়ারের ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে হয় কিউ বাই 4πr²। এই কন্ডিশন থেকে কিছু ম্যাথ হয়, সেগুলো করার দরকার নেই, তোমরা তার থেকে অনেক এক্সপার্ট লেভেল করতে পারো। আচ্ছা, বরং এখান থেকে একটু স্টার্ট করতে পারো করা। হ্যাঁ, এই ধরনের প্রথম দিকে একটু সহজ হোক ওটা, তারপরে আমরা ভালো ভালো কিছু করব। এখানে তোমার ক্লাস 12-এর স্ট্যাটিক থেকে একটা কোশ্চেন দেওয়া আছে, 4 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3টি কর্ণে 3টি আধান চিত্রাঞ্জয় রাখা আছে, ছবি যেমন আছে সেই অনুযায়ী। তাহলে কোশ্চেন হচ্ছে সি বিন্দুর উপর মোট ক্রিয়াশীল বল কত হবে, মানে এই চার্জের উপর মোট বল কত লাগবে, এটা হচ্ছে কোশ্চেন। দেখো, পরীক্ষাতে যা প্রশ্ন পড়বে, যদি 12 থেকে পড়ে ম্যাক্সিমাম, তোমরা দেখবে বাড়িতে এসে ঠান্ডা মাথায় সব পেরিয়ে যাবে, কিন্তু পরীক্ষার হলে তো বাবা করতে হবে। সেখানে সময়ের অভাব, চাপ প্রচুর, এইটা হচ্ছে মেন সমস্যা। এই জন্য তোমাকে ম্যাক্সিমাম চেষ্টা করতে হবে যেন বেশি ক্যালকুলেশনে না যাও, ছোটখাটো 2-একটা অ্যাপ্লিকেশন এদিক ওদিক করে উত্তর যেন বেরিয়ে যায়, ব্যাস। একচুয়ালি দেখো, ওই শর্টকাটগুলোই এইখানটাতে ছিল, এই মেটেরিয়ালটাতে হচ্ছে সব শর্টকাট আছে একদম গুছিয়ে। কুলম্বস ল, তার বেসিক কিছু দেওয়া আছে। দেখো, ফার্স্ট অঙ্ক এটাই ছিল, কোনো ট্রায়াঙ্গেল থাকলে তার এ তো বাবা সবগুলোই প্লাস ছিল, দেখছো? তারপরে উত্তর আসবে √3 ইন্টু যে কোনো একটা। যদি থাকে চতুর্ভুজ এরকম 4টা কর্ণ আছে, তাহলে বলবে যে একটা কর্ণের উপর বাকিগুলো কত মোট বল দিবে। তার কিন্তু ফর্মুলা হবে তখন এইটা, f/2 প্লাস √2 ইন্টু এফ। এফটা কি? যে কোনো দুটার মধ্যে বল। এগুলো একটু জাস্ট শর্টে এই ডায়াগ্রামটা এঁকে নিট ফোর্স কত লাগবে একটু লিখে রাখো, ব্যাস। কারণ কষতে বললে তুমি কষে দিবে, কিন্তু বেশি কষা যাবে না।
দেখো তারপরে এখানে আরো কিছু শর্টকাট আছে, এগুলো তুমি কনস্ট্যান্ট ফেলে তুমি জানো এগুলো কনস্ট্যান্ট হয় বাধ্য। আচ্ছা এইটা দুটো যদি প্লাস চার্জ থাকে তাহলে তার ক্ষেত্রে দেখবে ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স কোথায় জিরো হবে। সে মনে পড়ে এটা মাঝখানে কোনো পয়েন্ট ধরে নিয়ে কাজ করতে হতো, সেই মাঝখানে পয়েন্ট ধরার কি নিয়ম হতো, এখানে ধরলে এর জন্য কত বল হবে এর জন্য কত বল হবে সে দুটোকে সমান করে দিলে কাজ হয়ে যেত। আর যদি এমন থাকে একদিকে প্লাস আধান একদিকে মাইনাস আধান, তার ক্ষেত্রে কিন্তু জিরো পয়েন্টটা কিন্তু বাইরে কোনো পয়েন্টে হতো, ভিতরে কোনোদিন হতো না। তাহলে বাইরে ধরে নিয়ে যেমন রুল হয়, দেখো না ভিতরে হচ্ছিল বলে এখানে মাইনাস আসছিল ফর্মুলাতে, এটা প্লাসে আসবে এটা। আর বাকি তোমার হচ্ছে যদি কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো চার্জ পার্টিকেল মুভ করে তার পথটা কেমন হয়, তার পথ কেমন হয় এবং তার ইকুয়েশন কেমন আছে, অ্যাঙ্গেল কিভাবে বের করবে তুমি এখানে, সেগুলো কিন্তু এগুলো আছে। আচ্ছা আর এখানে ইলেকট্রিক ফিল্ডে তো কনসেপ্ট আছে এইগুলো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ সিমেট্রি অফ ইকুয়াল চার্জেস প্লেস অন কর্নার অর রেগুলার পলিগন, মানে যে কোনো যদি কোনো রেগুলার কোনো শেপ থাকে আর ধর এর প্রত্যেকটা কোণে ধর একই আধান আছে সেম চার্জ, তাহলে মাঝখানে সবগুলোরই ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। শর্টকাট নিয়ম কিন্তু বাবা, তিনটা থাকলেও হবে, মানে মেন নিয়ম কিন্তু হচ্ছে চার্জ কিন্তু সেম থাকতে হবে অবশ্যই। ইলেকট্রিক ফিল্ড কিন্তু শূন্য হচ্ছে, ভোল্টেজ কিন্তু নয় বাবা। যখন আমি বিভব পড়াবো দেখবি বিভব কিন্তু শূন্য হবে না, বিভব থাকবে কিন্তু ফিল্ডটা কিন্তু জিরো হয়ে যাবে। আচ্ছা এই ব্যাপারগুলো আবার এখানে দিয়েছি দেখছো সেই সেম ব্যাপার। আচ্ছা এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, যেমন যদি প্লাসেও দাও যেমন হবে মাইনাস দিলেও কিন্তু সেম হবে, সবগুলো দিতে হবে। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল এই ফর্মুলা তো জানো নিশ্চয়ই তোমার প্রত্যেকে, সেই 2pr/r² - s² হয়, অ্যাক্সিসের উপরে একটা হয় আর পারপেন্ডিকুলারের উপরে একটা হয়। গস থিওরি থেকে বা গাউসের উপপাদ্য যেটা আমরা জানি। এমনি ফাই সমান কি হয় EDS cos θ হয়। তাহলে এখানে দেখো যে শেপগুলো আছে অ্যাঙ্গেল যখন তুমি জিরো করে দিচ্ছ তাহলে cos 0 মানে ম্যাক্সিমাম হবে তখন, আবার যখন 90 ডিগ্রি করে দিবে কোনো ফ্লাক্স যাবে না। আচ্ছা গসের অ্যাপ্লিকেশন থেকে যেগুলো আছে, যেমন কোনো পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হয় Q/ε0 এমনি হয়। কোনো যদি লাইন শেপে চার্জ থাকে মানে রেখা বরাবর তার ক্ষেত্রে দেখবে এটা হয় λ/r করে আসে। ইনফ্যাক্ট আমাদের ফর্মুলাতে ছিল এটা 4π আসতো না 2 λ আসতো হবো। আচ্ছা যদি কোনো প্লেট থাকে সিট তার ক্ষেত্রে দেখবে ইলেকট্রিক ফিল্ড হয় σ/2ε0। আর যদি কোনো স্ফেয়ার থাকে কন্ডাক্টিং স্ফেয়ার হলো তার ক্ষেত্রে কিন্তু হচ্ছে এমনি Q/r² যেমন হয় ওটা হবে ভেতরে কিন্তু জিরো হয়ে যাবে, ইনসাইড জিরো, দেখছো। আচ্ছা যদি থাকে নন কন্ডাক্টিং স্ফেয়ার মানে অধাতব গোলক নিরেট, তার ক্ষেত্রে কিন্তু ভেতরে জিরো হবে না, তার ক্ষেত্রে হয় এই এমনি ফর্মুলা হয় যে ইনসাইডে QR/RQ। ক্যাপিটাল আরটা হচ্ছে গোলকটার ব্যাসার্ধ যেটা, আর স্মল আরটা হচ্ছে তুমি ভিতরে যেই পয়েন্টটা করতে যাচ্ছ তার দূরত্ব হচ্ছে স্মল আর। বাকি তোমার টর্কের রাশি মতো জানোই টাউ সমান হয় P×C। আর পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা জানো স্থিতিশক্তি গো -PE। আচ্ছা কিছু কেস আছে কখন ম্যাক্সিমাম মিনিমাম হয়, এগুলো মাথায় তোমরা ভালো জানো। আচ্ছা নেক্সট এই ফ্লাক্সের যে কাজগুলো হয় দেখো এগুলো যদি কখনো ঘনকের মাঝখানে কোনো আধান থাকে Q চার্জ, তার ক্ষেত্রে মোট ফ্লাক্স হবে Q/ε0, ওদের সারফেস থেকে বেরাবে Q/6ε0। যদি কখনো কোনো সারফেসে চার্জ থাকে তার ক্ষেত্রে কিন্তু এই ঘনকের মধ্যে দিয়ে যাবে হাফ ফ্লাক্স মানে Q/2ε0। আর যদি বলা হয় এই যে ফ্লাক্স অফ মানে ইলেকট্রিক ফ্লাক্স নট রিলিজ টু দিস সারফেস, মানে যদি বলা হয় যে এই সারফেস থেকে কত ফ্লাক্স যাচ্ছে, মনে রাখবে ওই সারফেস থেকে কোনো ফ্লাক্স যাবে না। আর এইটা কি যে ফ্লাক্স অফ লিনিয়ার সারফেস মানে হচ্ছে ওর যে অ্যাডজাসেন্ট যে লেয়ারগুলো, মানে ধর আমি যদি এই দেওয়ালটা ভাবি, এই দেওয়ালটার অ্যাডজাসেন্ট লেয়ার কোনটা, এইটা 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 আর এইটা, এই চারটা দিয়ে ফ্লাক্স যাবে এক একটা দিয়ে Q/10ε0। এটা কিন্তু তোমাদের ছিল না বইতে মেবি, আমার যতদূর মনে পড়ে, এগুলো একটু মনে রাখতে হবে, এখন লাগবে এগুলো। যদি কোনো অ্যাক্সিসের উপরে থাকতো চার্জ তাহলে কিন্তু ফ্লাক্স হয় Q/4ε0, কেন কি একটা বাহু দেখবে চারটার সঙ্গে শেয়ারে থাকে। আর যদি এই কন্ডিশনে একটা সারফেস থেকে বের করতে চাও তাহলে কিন্তু হবে 16ε0। কেন বলো তো? না দেখো এইখানে যদি তোমার এই কোণে যদি চার্জ থাকে, একটা ঘরের তো মোট 6টা দেওয়াল হয়,
তার মধ্যে যদি আমি এই কোণে যদি চার্জ রাখি, তাহলে এই কোণে চার্জ থাকলে কিন্তু এই দেওয়াল দিয়ে আর এই দেওয়াল দিয়ে কোনো ফ্লাক্স যাবে না, ফ্লাক্সটা যাবে উল্টা দিকের দেওয়ালগুলো দিয়ে, মানে ওইটাই যাবে, এইটাই যাবে, এইটাই যাবে, এইটাই যাবে, মানে চারটাই যাবে। তাহলে আগে ছিল চারটা, আবার চারটা 4 হয়ে গেছে। আচ্ছা, এইগুলো তোমাদের ছিল কোণে থাকলে একের 8 হয়। আর যদি বলা হয় যে কোণে রাখার পরে এবারে, তাহলে বলো দেওয়ালগুলোতে কত করে যাবে? ধরো এই কোণে আধান আছে কিউ, কিউ বলছে যে এই দেওয়াল দিয়ে কত ফ্লাক্স যাবে। সে নিয়ম হতো না, এমনিতে 1/8 ভাগ হয় এটা কোণে রাখলে, তাহলে 1/8 পুরো ঘর দিয়ে পুরো যাচ্ছে। নিয়ম হচ্ছে ওই কোণটা যেই যে দেওয়ালের সঙ্গে আছে সেই দেওয়ালে ফ্লাক্স 0 হয়। তাহলে ওই কোণের সঙ্গে দেওয়াল কি আছে, উপরেরটা এইটা আর এইটা, ফ্লাক্স 0, ফ্লাক্স যাবে বাকি 3টা দিয়ে যাবে। তাহলে ওই 1/8 কে আবার 1/3 করতে হবে না, 8 3 24 হয়ে যাবে। হচ্ছে দেখো Q/24 এপসিলন 0। সেইগুলো তোমাদের ছিল বলে মনে হয়। কোনো যদি রিং থাকে তারের মতো তৈরি, চার্জ থাকলে তার জন্য হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন কত হবে, এবং যদি কোশ্চেন আসে যে কত দূরত্বে ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম হবে, সেটা কিন্তু এইটা হয় R/√2, মানে ব্যাসার্ধ যা হয় তার 1/√2 টাইমস দূরত্বে।